ছোটবেলায় দাদির হাতে নদীর ঠ্যাংওয়ালা চিংড়ি মাছের ভর্তা খেয়েছি। আজও যেন সেই মাছের ভর্তার স্বাদ মুখে লেগে আছে। চিংড়ি মাছগুলো মোটামুটি বড় সাইজের ছিল। এবার দেখে ভেবেছিলাম যে এগুলো ভুনা করব, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল সেই ভর্তার কথা। যেই ভাবা সেই কাজ, আজ চিংড়ি মাছের ভর্তা করব হাতে ডলে। কড়াইতে সরিষার তেল দিয়ে চিংড়ি মাছ আর কিছু দেশি রসুন আমি একসাথে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আরেকটা কড়াইতে পেঁয়াজ আর গরম মশলা একসাথে ভেজে নিচ্ছি। দাদিকে দেখেছি কয়লার আগুনে এই শুকনো মরিচগুলোকে সরিষার তেল মেখে তারপরে ভাজতে। তো এখানে তো কয়লা নেই, তো আমি চুলায় ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে শুকনো মরিচ ভাজার। সকাল 9:30টার সময় ফোন দিয়ে ঘুম ভাঙিয়েছে সেলিম, বলে যে আসছি। এদিকে আমার তো সকালের নাস্তা বানানো হয়নি, ওর ফোন পেয়ে তাড়াতাড়ি সকালের নাস্তা বানাতে চলে গেলাম। আর আমার নাস্তা বানানো শেষ হবার আগেই ও এসে পৌঁছে গেল। আর এসেই বলছে যে চলে নাকি যাবে। তো তড়িঘড়ি করে তাড়াতাড়ি নাস্তাটা বানালাম। সেলিম আমার ছোটোবেলার বন্ধু, যাকে সুখে দুঃখে সব সময় পাশে পাওয়া যায়, যদিও আমি কখনোই ওর কোনো উপকারে আসতে পারিনি। ভাত খেলেই আমার হাত জ্বলে, আর মরিচ ধরার তো প্রশ্নই আসে না। তাই তোমাদের ভাইয়াকে দিয়েছি এই ভর্তাটা বানানোর জন্য। ওকে বলে দিচ্ছি আমার দাদি কিভাবে ভর্তাটা বানাতো, ও সেভাবেই ভর্তাটা বানাচ্ছে। আর এই যে শুকনা মরিচ, রসুন আর ধনিয়া পাতার ঘ্রাণ, সেটাই কিন্তু জিভে এখনই জল চলে আসছে। যদিও দাদি যে চিংড়িগুলো দিয়ে ভর্তা বানাতো সেগুলোর সাইজ এটার 3টার সমান একটা। যা হোক, এটাই যে খেতে পারছি সেজন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। চিংড়ির এই হাতে ভাঙা ভর্তাটা এত বেশি সুস্বাদু হয় যে এটা যদি কেউ প্লেটে নেয় একবার, তাহলে অন্য কিছু দিয়ে তার পক্ষে আর ভাত খাওয়া সম্ভব নয়, এতটাই মজা এটা। আমি এখানে চিংড়ির তুলনায় পেঁয়াজটা কিন্তু অনেক বেশি ব্যবহার করেছি, এজন্যই টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর সরিষার তেলটা আর একটু কমিয়ে দিতে পারো তোমরা, আমি বড় একটা বোতল থেকে ঢালার কারণে তেলটা একটু বেশিই পড়ে গিয়েছে। তোমরা কিন্তু বাড়িতে চিংড়ির রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর খেতে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টসে জানাবে। আমি তো ভেবেছি এবার যতগুলো চিংড়ি মাছ আছে আমি একদিনও ভুনা করব না, সব এরকম হাতে ভেঙে ভর্তা বানাবো। সেলিম গরুর মগজ খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু ও এসেই বলছে চলে যাবে, যার জন্য শাহিন নাস্তা রেডি হওয়ার আগেই দৌড়ে গিয়ে একটা গরুর মগজ নিয়ে এসেছে। আর আমি ওর কাছ থেকে আধা ঘন্টা সময় নিয়েছি, বলেছি যে এই আধা ঘন্টার মধ্যেই মগজটা রান্না করব। ছেলেদের জীবনটা আসলেই অনেক বেশি কঠিন। বেচারা এত দূর থেকে এলো একটু আড্ডা দিতে, কিন্তু অফিসের জরুরি প্রয়োজন, সেজন্য আবার চলে যেতে হচ্ছে। আমার আসলেই খুব খারাপ লাগছে ওর জন্য। অল্প মশলা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মগজটা রান্না করতে চেষ্টা করছি। শাহিন অনেক আশা করে এনেছে সেলিমকে খাওয়াবে মগজটা, এখন যদি ও না খেয়ে চলে যায় তাহলে শাহিনের মন খুব খারাপ হয়ে যাবে। তো এজন্যই বলেছি যে মগজটা রান্না করে ওকে পার্সেল দিয়ে দিব, বাসায় গিয়ে খাবে এক সময়। ভাত যে খেয়ে যাবে সে সময়টুকুও নেই। অফিস থেকে একের পর এক ফোন আসছে। প্রাইভেট চাকরিতে ছুটির দিন বলে কিছু থাকে না। মগজ রান্না হতে তো আর বেশি সময় লাগে না, জাস্ট মশলাটা কষানোর সময়ই যা। তারপরে মগজ দিয়ে হালকা একটু কষানো হয়ে গেলে একটু গরম পানি দিলেই তারপরে কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যায়। আমাদের এই বাজারে এর আগেই বলেছিলাম যে অনেক বেশি গরু জবাই হয়, তো মগজের অভাব নেই, দামও অনেক কম, 150 থেকে 200 টাকার মধ্যেই একটা মগজ পাওয়া যায়। যার জন্য আমাদের কিন্তু মগজটা অনেক বেশি খাওয়া হয়, এমনিতেও পছন্দ, তারপরে দামের দিক থেকেও সস্তা, সেজন্য কিন্তু মগজটা আমাদের ঘন ঘনই খাওয়া হয়। তো রান্না শেষ হওয়ার পর সেলিমের জন্য বক্সে একটু মগজ দিয়ে দিলাম, আমরা একটু রেখেছি। বেচারাকে একটু চিংড়ি মাছের ভর্তা খাওয়াতে পারলাম না, সেই দুঃখ মনে রয়ে গেল। তো আবার আসলে খাওয়াবো কখনো ইনশাল্লাহ। আমরা খেতে বসেছি। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তা, এর স্বাদের কোনো তুলনা হয় না আসলে। আমি তো এটা দিয়েই খাওয়া শেষ করব, তার কারণ আমার পক্ষে আর অন্য কিছু নেওয়া সম্ভব না, এতটাই মজা এটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুল করো না।